বাংলাদেশ জুড়ে যা চলছে, সত্যি কথা বলতে তার কথা বলতে গিয়ে রীতিমতো গা শিউরে উঠছে। একটা দেশ এত নিচে নামতে পারে যা ভাবনারও অতীত। ভাবছেন নিশ্চয়ই কেন এই কথাগুলো বলছি। তার কারণ সম্প্রতি আমাদের কাছে বিভিন্ন সূত্র মারফত এমন কিছু তথ্য এসেছে যা বাংলাদেশের আসল চিত্রটা পরিষ্কার করে দিচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি থেকে সামাজিক পরিস্থিতি এক ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। দেশটির আম জনতার জীবনযাত্রা সম্পূর্ণ বদলে গেছে। গণতন্ত্রকে রীতিমতো গলা টিপে হত্যা করা হচ্ছে। বাংলাদেশ কি তবে ধীরে ধীরে পাকিস্তানে পরিণত হচ্ছে? যে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশ তৈরি হয়েছিল, সেই বাংলাদেশ কি তবে আবার ওই পাকিস্তানের সঙ্গে মিশে যাবে? বাংলাদেশের আম জনতা কি সেটা মেনে নেবে? আপনি দেখতে শুরু করেছেন এডিটরস ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। বাংলাদেশ একটি স্বাধীন দেশ। সে দেশ কি করবে তা নিয়ে ভারত এবং ভারতবাসীর সত্যি কোনো মাথা ব্যথা নেই। কিন্তু বাংলাদেশ ভারতের সব থেকে কাছের প্রতিবেশী দেশ। এমন একটি দেশ যার তিন দিকে ভারতবর্ষ দিয়ে ঘেরা, অন্য একটি দিকে সমুদ্র, তাও আবার ওই ভারতেরই নিয়ন্ত্রণ। এমন একটি প্রতিবেশী দেশের অবস্থা নিয়ে ভারতকে ভাবতে হচ্ছেই। কারণ ওই আপনার পাশের বাড়িটিতে কি হচ্ছে আপনি না চাইলেও সে খবর আপনার কাছে পৌঁছবে। আপনি না চাইলেও আপনার প্রতিবেশীর জীবনযাত্রার আঁচ আপনার গায়ে লাগবেই। তাই বাংলাদেশের বর্তমান হাল হাকিকাত ভাবাচ্ছে শুধুমাত্র সে দেশের জন্য নয়, সে দেশের আম জনতার জন্য নয়, ভারতবর্ষের জন্যও তা উদ্বেগের। এর আগে একাধিক অনুষ্ঠানে আমি আপনাদের সামনে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির কথা তুলে ধরেছি। অর্থনৈতিক পরিস্থিতি, ক্রমাগত বেড়ে চলা বেকারের সমস্যার কথা বলেছি। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে চলা সে দেশে অন্তর্বর্তী সরকার কিভাবে এগোচ্ছে তার রূপরেখা সম্পর্কে তথ্য তুলে ধরেছি। কিন্তু সম্প্রতি বেশ কিছু ঘটনা আমাদের সামনে এসেছে যা সত্যি ভয়াবহ। বাংলাদেশের যারা অন্তর্বর্তী সরকারের হয়ে গলা ফাটাচ্ছেন কিংবা বাংলাদেশ খুব ভালো আছেন বলছেন, তার সংখ্যাটা নিতান্তই কম। আর যারা এই কথা বলছেন তারা যে নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য করছেন সে কথাও বলার অপেক্ষা রাখেন। কারণ বাংলাদেশের আম জনতার কথা শুনলে বাংলাদেশের আসল অবস্থার ছবিটা পরিষ্কার হয়ে যায়। কিন্তু আপনি কি জানেন বাংলাদেশের আম জনতার কথা বলার অধিকারটুকুও কেড়ে নেওয়া হয়েছে? বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কথা বলতে ভয় পাচ্ছে বাংলাদেশের মানুষ। বিরোধিতা করলেও নেমে আসছে হামলা, আক্রমণ। গণমাধ্যমগুলির ওপর জারি করা হচ্ছে অলিখিত নানান নির্দেশিকা। সম্প্রতি আবার রীতিমতো বিবৃতি দিয়ে ইউনূসের অন্তর্বর্তী সরকার জানিয়েছে শেখ হাসিনার বক্তব্য কোনো সংবাদ মাধ্যম প্রচার করলে সেই সংবাদ মাধ্যমের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। হাসিনার বক্তব্য সম্প্রচার করলে সন্ত্রাস বিরোধী আইনে কঠোর পদক্ষেপ গ্রহণের কথা বলা হচ্ছে। প্রশ্ন হলো, শেখ হাসিনার বিরুদ্ধে যারা স্বৈরাচারী ফ্যাসিবাদের অভিযোগ তুলত, শেখ হাসিনার আমলে সংবাদ মাধ্যমের স্বাধীনতা হরণ করা হয়েছিল বলে অভিযোগ করত, তারাই এখন কি তবে সেই হাসিনার পথেই হাঁটছেন? হাসিনা আয়নাঘর তৈরি করে থাকলে এখন কি সেই আয়নায় মুখ দেখছেন মোহাম্মদ ইউনূস? গত 22শে আগস্ট বাংলাদেশের গজারিয়ার কলাগাছিয়া এলাকায় মেঘনা নদী থেকে একটি মৃতদেহ উদ্ধার হয়। সেই মৃতদেহটি ছিল বাংলাদেশের এক সৎ এবং সাহসী সিনিয়র সাংবাদিক বিভু রঞ্জন সরকারের। 21শে আগস্ট প্রতিদিনের মতন সকাল 10টায় অফিসে যাবার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন বিভু রঞ্জন বাবু। তারপর আর বাড়ি ফেরেননি তিনি। পরের দিন তার দেহ উদ্ধার হয় ওই মেঘনা নদীতে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কেমন, অন্তর্বর্তী সরকারের ভূমিকা কেমন, তা ওই প্রয়াত সাংবাদিক বিভু রঞ্জনের লেখা থেকেই পরিষ্কার। বিভু রঞ্জন বাবু বলেছিলেন,
গত বছর সরকার পরিবর্তনের পর গণমাধ্যমের অবস্থা আরও কাহিল হয়েছে। মন খুলে সমালোচনা করার কথা প্রধান উপদেষ্টা বলছেন, কিন্তু তার প্রেস বিভাগ তো মন খোলা নয়। মিডিয়ার যারা নির্বাহী দায়িত্ব পালন করেন তারা সবাই আতঙ্কে থাকেন সবসময়। কখন না কোনো খবর বা লেখার জন্য ফোন আসে, তুলে নিতে হয় লেখা বা খবর। তবে কি ইউনূসের সরকারের বিরুদ্ধে সরব হবার কারণেই খুন হতে হলো এই সিনিয়র সাংবাদিক বিভূরঞ্জন সরকারকে? বাংলাদেশের সংবাদ মাধ্যম বিভূরঞ্জনের মৃত্যুর খবর প্রকাশ করলেও তার মৃত্যুর জন্য ইউনূস সরকারের কাছে কোনো প্রশ্ন তোলার সাহস দেখাতে পারেনি। ভয়টা কি? তা তো বিভূরঞ্জন বাবুই বলে গেছেন। শেখ হাসিনার বিরুদ্ধে স্বৈরাচারিতার অভিযোগ করেছেন মোহাম্মদ ইউনূস, কিন্তু সেই ইউনূস কি তবে এখন স্বৈরাচারিতায় টেক্কা দিচ্ছেন ওই হাসিনাকে? প্রশ্ন সেখানে। ইউনূসের সরকারের আমলে পাকিস্তানের সাথে যে বাংলাদেশের নতুন করে প্রেম শুরু হয়েছে সে কথা আপনাদের আগেই জানিয়েছিলাম। এটাও বলেছিলাম যে পাকিস্তানের বিদেশ মন্ত্রী সে বাংলাদেশে আসবে। পূর্ব ঘোষিত নির্দিষ্ট দিনেই বাংলাদেশে পৌঁছেছিলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দার। মোহাম্মদ ইউনূসের পাশাপাশি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গেও বৈঠক করেছেন এই পাকিস্তানের বিদেশমন্ত্রী। দুই দেশের মধ্যে চুক্তিও স্বাক্ষর হয়েছে। এ বিষয়ে তবে আমাদের কিছু বলার নেই, কারণ বাংলাদেশ একটি স্বাধীন দেশ। তারা কার সাথে সম্পর্ক রাখবে কার সাথে রাখবে না সেটা অবশ্য তাদের বিষয়। কিন্তু এবার একটা ছবি দেখাই আপনাদের। এই দেখুন দেখুন সেই ছবি। ছবিতে থাকা দুই ব্যক্তিকে কি চিনতে পারছেন? একজন পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দার আর অন্যজন বিএনপি নেত্রী খালেদা জিয়া। আপনাদের নিশ্চয়ই মনে আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে এই খালেদা জিয়ার স্বামী জিয়াউর রহমানের একটা বিরাট ভূমিকা ছিল। বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে জিয়াউর রহমান যুদ্ধ পরিকল্পনা ও তার বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। 1971 সালে 1 নম্বর সেক্টরের কমান্ডার হিসেবে এবং তারপর 11 নম্বর সেক্টরের জেট ফোর্সের কমান্ডার হিসেবে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এই জিয়াউর রহমান। যে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন জিয়াউর রহমান, সেই পাকিস্তানের বিদেশমন্ত্রীর সাথে করমর্দন করছেন জিয়াউরের জায়া খালেদা জিয়া। স্বাভাবিকভাবেই বাংলাদেশের মানুষের মধ্যে প্রশ্ন উঠছে, ম্যাডামের দল কি সত্যি মুক্তিযুদ্ধের পক্ষে? ম্যাডাম কি হৃদয় ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেলেছেন? বদলে যাওয়া এই পাকিস্তান মাফ করবেন, বাংলাদেশ কি তবে ফের পাকিস্তানের সঙ্গে মিশতে চলেছে? ফিরতে চলেছে সেই 1947-এর পরিস্থিতি? বাংলাদেশের মাটিতে এই পাকিস্তান প্রেম নিয়ে প্রতিবাদ যে হচ্ছে না তেমনটা নয়, কিন্তু সে খবর প্রকাশ করা হচ্ছে না, বলা ভালো প্রকাশ করতে দেওয়া হচ্ছে না। ওই বিভূরঞ্জন বাবু তো বলেই গেছেন, সংবাদ মাধ্যমের লোকেরা এখন আতঙ্কে থাকেন সব সময়, কখন কি হয় কিচ্ছু বলা যায় না। তবে বাংলাদেশের সবাই যে তার শিরদাঁড়া বিক্রি করে দিয়েছেন এমনটা নয়। সংবাদ মাধ্যমে বিভূরঞ্জনের মতন মানুষ যেমন আছেন, তেমন ছাত্র যুবদের মধ্যেও গর্জে উঠছে প্রতিবাদ। বাংলাদেশ কি তবে ফের একবার গণ অভ্যুত্থানের পথে? আরও একবার ক্ষোভ বিক্ষোভে আন্দোলিত হবে ঢাকার মাটি? পদ্মাপাড়ের বৃত্তান্ত আপনিও কান পাতলে শুনতে পাবেন। আমাদের এখানে বহু মানুষ আছেন যাদের আত্মীয় পরিজন এখনো বাংলাদেশে থাকেন। তাদের ফোন করুন, জানুন কেমন আছেন তারা। এই বাংলাদেশ কি তারা চেয়েছিলেন? হাসিনা পরবর্তী বাংলাদেশে কেমন যেন হাসিটাই উড়ে গেছে সাধারণ মানুষের মন থেকে। একটু একটু করে ধারালো হচ্ছে চাঁদের কাস্তে।
একাত্তরের সেই রাজাকারদের বিরুদ্ধে এবার গর্জে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। কেন জানেন? বাংলাদেশে যে জুলাই অভ্যুত্থান হয়েছিল, সেই অভ্যুত্থানের বর্ষপূর্তি পালন হচ্ছিল ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কিন্তু সেখানে যে প্রদর্শনী চলছিল তাতে একাত্তরের যুদ্ধ অপরাধীদের ছবি লাগানো হয়েছিল। আর এই কাজ করেছিল ওই পাকিস্তানপন্থী ছাত্র সংগঠন ছাত্র শিবির। ঘটনায় বিক্ষোভে ফেটে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একটা বিরাট অংশ। একাত্তরের রাজাকারদের ছবি প্রদর্শনের প্রতিবাদে রাতেই বিক্ষোভ মিছিল বের করে বিশ্ববিদ্যালয়ের সাধারণ পড়ুয়ারা। পাকিস্তানি পন্থী ছাত্র শিবিরের লোকেরা বাধা দিতে এলে রীতিমতো সংঘর্ষ বেঁধে যায় দুপক্ষের মধ্যে। শেষ পর্যন্ত ওই রাজাকারদের ছবি সরিয়ে নিতে বাধ্য হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষাঙ্গনেই পাল্টা স্লোগান ওঠে, জামাত মানেই পাকিস্তানি, তুমিও জানো আমিও জানি। শিবির মানেই পাকিস্তানি, তুমিও জানো আমিও জানি। এই স্লোগান কি শুনতে পাচ্ছেন মোহাম্মদ ইউনূস? ছাত্রছাত্রীদের এই স্লোগান প্রমাণ করে দিচ্ছে বাংলাদেশের মাটিতে পাকিস্তানিদের অবস্থান মেনে নিতে পারছে না বাংলাদেশের একটি বিরাট অংশ। ছাত্রছাত্রীদের এই স্লোগান প্রমাণ করছে ইউনূসের অন্তর্বর্তী সরকার যে সিদ্ধান্ত নিচ্ছে তা দেশবাসীর সিদ্ধান্ত নয়। বাংলাদেশের আম জনতা পাকিস্তানের সঙ্গে সখ্যতা চায় না। যে গণতন্ত্রের কথা, সংস্কারের কথা বলা হয়েছিল তা যে শুধুই কথার কথা হয়ে থেকে গেছে, আজটা একটু একটু করে টের পাচ্ছেন বাংলাদেশের আম জনতা। হাসিনাকে গদিচ্যুত করে নতুন ভোরের আশায় যারা রাতে ঘুমোতে গিয়েছিলেন, তারা চোখ খুলে দেখছেন ভোর তো দূরস্থ, রাতের অন্ধকার আরো গাঢ় হয়ে গিয়েছে। আর সেই অন্ধকার কবে ঘুঁচবে তা কেউ জানে না। কারণ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের আমলে বাংলাদেশের মুক্তিযোদ্ধারা প্রশ্ন তুলছেন, বলছেন অপমৃত্যুটাই কি আমার কাম্য? এ প্রশ্ন তুলেছেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। জুলাইয়ের গণ অভ্যুত্থানে আন্দোলনকারীদের রাজাকার এবং পাকিস্তানি সন্তান বলে আখ্যা দিয়েছিলেন এই বীর মুক্তিযোদ্ধা। আর তার জন্য কিছু পাকপন্থী মানুষ মুক্তিযোদ্ধা ওই কমান্ডার ফজলুর রহমানের ঢাকার বাড়ির সামনে রীতিমতো বিক্ষোভ প্রদর্শন করেন। তার ছবিতে জুতো মেরে কুশপুতুল পুড়িয়ে দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে রেখে বিক্ষোভ দেখায়। ফজলুর রহমানের একটি রাজনৈতিক পরিচয়ও আছে না, তিনি ওই হাসিনার আওয়ামী লীগের সদস্য বা নেতা নন, বরং একেবারে হাসিনার উল্টো দিকে থাকা পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাকদারের সঙ্গে হাত মেলানো খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য ও বিএনপি নেতা ফজলুর রহমান। অর্থাৎ এর থেকে এটাও প্রমাণিত হয় যে খালেদা জিয়ার দল, বিএনপির নেতা সমর্থকদের একটা অংশ ওই জুলাই অভ্যুত্থানের নামে হওয়া চরম বিশৃঙ্খলা, অশান্তিকে সমর্থন করছেন না। তাদের উদ্দেশ্য যে ওই বাংলাদেশের গণতন্ত্র রক্ষা বা বাংলাদেশের শান্তি ফিরিয়ে আনা নয়, মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের মন্তব্যেই তা পরিষ্কার। আর এই ফজলুর রহমানের বিরুদ্ধে মব তৈরি করে ভয়ভীতি প্রদর্শনের ঘটনা কেবলমাত্র ওই একজন ব্যক্তিকে নয়, বরং তা পুরো সমাজকে আতঙ্কিত এবং অবরুদ্ধ করে তোলার সমতুল্য বলেই মনে করছেন বাংলাদেশের বুদ্ধিজীবী মানুষ। বাংলাদেশের নতুন এক ট্রেন্ড চলছে এই মুহূর্তে, যাকে বলা হচ্ছে মব জাস্টিস। কাউকে আটকানোর জন্য বা কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আইন আদালত নয়, একদল মানুষ মিলে সেই ব্যক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে তাকে হেনস্থা করার পাশাপাশি তাকে শাস্তির বিধান দিয়ে দিচ্ছে এই মব। আর মবের কাঁধে বন্দুক রেখে সহজেই দায় ঝেড়ে ফেলছে ইউনূসের অন্তর্বর্তী সরকারের পুলিশ এবং প্রশাসন।
আর যে ইউনূসের অন্তর্বর্তী সরকার আজ পাকিস্তানের প্রেমে মজেছে, সেই পাকিস্তানের হাল হাকিকাতের একটা ছোট্ট উদাহরণ দিই। আচ্ছা, আপনারা তো অনেকেই হয়তো জানেন যে ভারতের টাকার দাম বাংলাদেশের টাকার দামের থেকে বেশি। আবার আমেরিকার ডলার প্রতি ভারতের টাকার দাম কম। অর্থাৎ এই টাকার দামের মূল্যায়ন দিয়েই একটা দেশের আর্থিক অবস্থান অনেকটা চিহ্নিত করা যায়। আচ্ছা, আপনারা কি জানেন যে পাকিস্তানের কাছে বাংলাদেশ হাত পাতছে, সেই পাকিস্তানের টাকার দামের সঙ্গে বাংলাদেশের টাকার দামের পার্থক্য কত? দেখুন, বাংলাদেশের 1 টাকা মানে পাকিস্তানের 2 টাকা 31 পয়সা। অর্থাৎ আর্থিকভাবে বাংলাদেশের অবস্থা পাকিস্তানের থেকে ভালো। অথচ কি দুর্ভাগ্য বাংলাদেশের মানুষের, যে একটা দেউলিয়া দেশ যারা মূলত ভিক্ষে করে খায়, সেই দেশটির কাছে হাত পাচ্ছে ইউনূসের অন্তর্বর্তী সরকার। অথচ আজও বাংলাদেশের জনতা ভারতকেই ভালোবাসে, ভারতের ওপরেই ভরসা রাখে। এখনো বাংলাদেশ থেকে বহু মানুষ প্রায় প্রতিদিন ভারতে আসছেন, কলকাতায় আসছেন চিকিৎসার জন্য। তেমনই কিছু বাংলাদেশি মানুষের সঙ্গে কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি খালেদ জামান। কেমন আছে বাংলাদেশ, কেমন আছেন তারা, কি বলছেন শুনুন। তো মূল কথা কি, রাজনীতি নিয়ে আমরা তেমন একটা ব্যস্ত না, আমরা দেশের পরিস্থিতি তেমন একটা ভালো নেই, এটাই বলতে পারি। পরিস্থিতি এরকমটা না, পরিস্থিতি আসলে একটা ভয়াবহ, কিন্তু পরিস্থিতি দেশের খারাপ অবস্থা। বেশি অবস্থাটা ভালো না। কেন ভালো না? হয়তো তো পার্মানেন্ট সরকার নেই, তার জন্য। যে পার্মানেন্ট সরকার থাকতো, আগে সরকার ছিল, ভালো ছিল। এই মুহূর্তে তো কোনো স্থায়ী সরকার নেই, তাতে ভালো নেই। ব্যবসা বাণিজ্য ভালো নেই আমাদের দেশে, এই অবস্থা। যেমন এই যে বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি তো একটু স্বাভাবিক, এটা স্বীকার করতে হবে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি একটু দুর্বল। হ্যাঁ, একটু না ভালোই দুর্বল আর কি। পুলিশ প্রশাসন নিজের মতো কাজ করতে পারতেছে না কিংবা করতেছে না। খুব স্বাভাবিকভাবেই এই ছবি প্রমাণ করছে বাংলাদেশকে যে পথে নিয়ে যাচ্ছে সে দেশের অন্তর্বর্তী সরকার, তাতে আগামীতে সে দেশের মানুষকেই সবচেয়ে বিপদে পড়তে হবে। কিছু মানুষ শুধুমাত্র নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য একের পর এক যে কর্মকাণ্ড করে চলেছেন, তাতে মূলত বাংলাদেশের মানুষকে বোকা বানানো হচ্ছে নাকি? বাংলাদেশকে চরম অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে না তো এই অন্তর্বর্তী সরকার? আগেই বলেছি, বাংলাদেশ পাকিস্তানের নয়, ভারতের প্রতিবেশী দেশ। তাই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতের চিন্তা বা উদ্বেগ থাকবেই। কারণ বাংলাদেশের সীমান্তকে ব্যবহার করে পাক সন্ত্রাসবাদ ভারতে প্রবেশের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কিন্তু যদি সত্যি বাংলাদেশের মাটিতে পাকিস্তানের জঙ্গি বা সন্ত্রাসবাদ আশ্রয় নেয়, তবে সেই বিস্ফোরণের সবচেয়ে ক্ষতি হবে ওই বাংলাদেশের জনতার। ঠিক যেমন সন্ত্রাসবাদকে আশ্রয় দিয়ে পাকিস্তান তার নিজের দেশের মানুষের জীবন বিপন্ন করেছে, কিছুটা তেমনই অবস্থা হবে বাংলাদেশের। কিছু মানুষের স্বার্থের জন্য কি বাংলাদেশ জঙ্গিদের নিয়ন্ত্রণে যাবে, নাকি মুক্তিযুদ্ধকে সম্মান জানিয়ে নিজেদের স্বাধীন সার্বভৌমত্বকে বজায় রাখবে, তার সিদ্ধান্ত অবশ্যই বাংলাদেশিদেরই নিতে হবে। আজ এ পর্যন্তই। নমস্কার।